ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং পড়াশোনার মধ্যেই তোমরা আছো। আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দুটো অধ্যায় শেষ করেছি, একটা পরিবেশের জন্য ভাবনা আর একটা হচ্ছে গ্যাসের আচরণ। তো আমরা আমাদের লাস্ট ভৌতবিজ্ঞানের ক্লাসে কি করেছিলাম না, পরিবেশের জন্য ভাবনা সেই বিষয়ের যে প্রশ্নগুলো লিখিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ স্পেশাল ক্লাস যেটা নিয়েছিলাম আমরা, সেখানে পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছিলাম। এবারে ঠিক তেমনই আমরা শেষ করেছি গ্যাসের আচরণ। সেই মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায় গ্যাসের আচরণ, তোমরা জানো গ্যাসের আচরণ থেকে আমাদের মোট 8 নম্বরের উত্তর কিন্তু করতে হবে। তো সেই রকম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের আমরা আজকে আবারও চলে এসেছি স্পেশাল ক্লাস মাধ্যমিক ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের স্পেশাল ক্লাস। তোমরা নিশ্চয় জানো যে আমাদের লাস্ট ক্লাসের ভৌতবিজ্ঞান ক্লাসের যে গ্যাসের আচরণের গাণিতিক সমস্যার ক্লাসটি ছিল, সেখানে ডেসক্রিপশানে গিয়ে মোর লেখা জায়গাটিতে ক্লিক করবে। মোরে ক্লিক করার পর তোমরা দেখবে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে একবার টাচ করলে, ক্লিক করলেই কিন্তু গ্যাসের আচরণের সমস্ত প্রশ্নগুলো ডাউনলোড হয়ে যাবে এবং আশা করি এতদিন তোমরা হাতে সেই প্রশ্নগুলো পেয়েছো। তারই উত্তর নিয়ে আজকের এই প্রশ্নোত্তর পর্ব তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তো স্বাগত তোমাদের সবাইকে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিয়ে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। আমরা যে প্রশ্নটি পিডিএফ আকারে ভিডিও শেষে গাণিতিক গ্যাসের আচরণের যে গাণিতিক সমস্যার ক্লাস, সেই ক্লাসে দিয়েছিলাম, সেই পিডিএফটি এখন আমার হাতে রয়েছে। এক এক করে প্রশ্নগুলোর উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, সবটাই মৌখিক। যদি কোথাও কোনো সমস্যা আজকের ক্লাসের পরে থেকে থাকে কোনো প্রশ্ন নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি অবশ্যই আরও একবার তোমাদের বুঝিয়ে দেব। আশা করি সমস্যা কারো থাকবে না। তো দেখো, গ্যাসের আচরণ এর দাগের সমস্ত প্রশ্ন, যেগুলো শর্ট টাইপ প্রশ্নমান ছিল 1 করে। তার প্রথম প্রশ্নটি ছিল আমাদের বায়ুর চাপ ও গ্যাসের চাপ মাপার যন্ত্র দুটির নাম লেখো। মিলছে প্রশ্ন? ঠিক আছে, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ ও গ্যাসের চাপ মাপার যন্ত্র দুটির নাম লেখো। তো আমাদের উত্তর হবে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি বলো? ব্যারোমিটার। একদম ব্যারোমিটার শুধু নয়, 14 ব্যারোমিটার লিখলে আরও ভালো হয়। এবং গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ওকে, তো চলো দ্বিতীয় প্রশ্নটি দেখে নেওয়া যাক। সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত? সিজিএস এবং এসআই পরিমাপের যে দুটি পদ্ধতি, এপিএস পদ্ধতিও আছে, তো তার মধ্যে ওরা চেয়েছে সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান। উত্তর কত হবে? 1.0325 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 6 ডাইন পার সেমি স্কোয়ার। মনে করে দেখো, আমি গ্যাসের আচরণের প্রথম ক্লাসে কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে আলোচনা করার সময় মানটি কিন্তু সিজিএস মানটি বলেছিলাম। তো আরও একবার দেখো, সিজিএস এককে প্রমাণ চাপের মান 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এককটা ঠিক করে লিখবে ডাইন পার সেমি স্কোয়ার অথবা ডাইন সেমি টু দি পাওয়ার -2। ওকে, 3 নম্বরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কি? মানে ওরা চেয়েছে যে এমন একটি ধ্রুবক যেটা বয়েলের সূত্রেও রয়েছে, চার্লসের সূত্রেও রয়েছে। কি সেই ধ্রুবক বলো? একদম গ্যাসের ভর। ধ্রুবকটি হলো গ্যাসের ভর, যেটা চার্লসের সূত্রেও রয়েছে, বয়েলের সূত্রেও ধ্রুবক রূপে রয়েছে। গ্যাসের ভর উত্তর হবে ভর, গ্যাসের ভর। নেক্সট কোয়েশ্চেন ছিল 4 নম্বর প্রশ্ন, গ্যাসের উষ্ণতা ও গতিশক্তির সম্পর্ক কি? তো দেখো, উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলোর কী হয়? গড় গতিবেগ বেড়ে যায়। তাহলে গতিবেগ যদি বেড়ে যায় তাহলে গতিশক্তিও বাড়বে। সুতরাং গ্যাসের উষ্ণতার সঙ্গে গ্যাসের গতিশক্তির সম্পর্ক সরল, অর্থাৎ সমানুপাতিক। ওকে, নাম্বার 5, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের পি বনাম ভি লেখচিত্র কেমন হবে? পি বনাম ভি অর্থাৎ চাপ বনাম আয়তনের লেখচিত্র যেটা, সেটা হবে আমাদের
যেটা তোমাকে কি বলি, সমপরাবৃত্তাকার, ঠিক আছে, সমপরাবৃত্তাকার, ঠিক আছে, লিখে নেবে, যেগুলো সন্দেহ হবে বইয়ে পাবে না সেগুলো লিখে নেবে। নাম্বার 6, কেলভিন ও ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? আমরা পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা জানি, সেখানে মানগুলো আমরা জানি, তবুও আরও একবার দেখে নাও। কেলভিন প্রথমে রয়েছে, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে না 0K, এখানে কে দিলে কিন্তু ডিগ্রি দিতে হয় না, সুতরাং 0K। আর রয়েছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -459.4 ডিগ্রি ফারেনহাইট। কত? -459.4 ডিগ্রি ফারেনহাইট। মনে থাকবে? পরের প্রশ্ন ছিল আমাদের 7 দাগের প্রশ্ন, কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান লেখো। এখন কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বড় হাতের টি সমান ছোট হাতের টি প্লাস 273। তো সেখান থেকে দেখো, জলের সেন্টিগ্রেড স্কেলে যদি জলের হিমাঙ্ক বলি কত? 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তাকে যদি আমরা কেলভিনে ট্রান্সফার করি তাহলে কত হবে? জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে কত হবে? 0 + 273 মানে 273K। আর স্ফুটনাঙ্ক কত হবে? এমনিতে সেন্টিগ্রেডে স্ফুটনাঙ্কের মান 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিনে কত হবে? 100 + 273 মানে 100 + 273 = কত? 373K, অর্থাৎ 373 কেলভিন। তাহলে কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক 273K, স্ফুটনাঙ্ক 373K। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমাদের কি ছিল? 8 নম্বর প্রশ্ন। 8, কেলভিন উষ্ণতা সাপেক্ষে চার্লসের সূত্রটি বিবৃত করো। এটা আমাদের চার্লসের সূত্র প্রথমে একটা ছিল, তারপরে যেটা ছিল সেটা কেলভিন উষ্ণতা সাপেক্ষে চার্লসের সূত্র। সেটা কি ছিল না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়, যার গাণিতিক রূপটা আমরা জানি ভি ভ্যারাইজাস ক্যাপিটাল টি, অর্থাৎ আয়তন তার কেলভিন উষ্ণতার সাপেক্ষে সমানুপাতিক। আরও একবার, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সাপেক্ষে সমানুপাতিক হয়। ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। কি বলেছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি, এই ভি বনাম টি লেখচিত্রটি কেমন হবে লেখো। মানে কেমন হবে? ভি বনাম টি, ভি মানে আয়তন, টি মানে হচ্ছে বড় হাতের টি মানে কেলভিন উষ্ণতা। তাহলে ভি বনাম টি লেখচিত্রটি কেমন হবে আমরা জানি না। যদি আমরা ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। মূল বিন্দু মানে তোমরা জানো 0, 0 মূল বিন্দুর স্থানাঙ্ক, সেই মূল বিন্দু দিয়ে চলে যাবে সরলরেখাটি। নেক্সট 10 দাগের কোয়েশ্চেন নাম্বার 10, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। এখন অ্যাভোগাড্রো সূত্রটি বই খুললেই পেয়ে যাবে, নিশ্চয়ই তোমাদের এতদিনে তৈরি হয়ে আছে অ্যাভোগাড্রো সূত্র, তবু একবার দেখে নাও যে একটি নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। আরেকবার, একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। এটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 × 10⁻23 T। অ্যাভোগাড্রো সংখ্যা, যেটাকে ক্যাপিটাল NA দ্বারা প্রকাশ করা হয়, N অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 × 10⁻23 T। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। এটা আমরা একটা কোয়েশ্চেনই পড়েছিলাম যে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন, সেটাই ট্রু না ফলস ওরা দিয়েছে। সুতরাং দ্য আনসার ইজ ট্রু, সত্য। শুষ্ক বায়ুর চেয়ে সবসময় আর্দ্র বায়ুগুলো হালকা হয়, এবং কেন হয় তার উত্তরও কিন্তু আমরা জানি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 নম্বরের প্রশ্ন দেখো, সিজিএস ও এসআই পদ্ধতিতে আর এর মান ও এককগুলি লেখো। এখানে অ্যাকচুয়ালি কিন্তু দুটো প্রশ্নকে একসঙ্গে ঢোকানো আছে, আর এর মান একটা আলাদা বিষয়, একক আলাদা বিষয়। তো যাই হোক, সিজিএস পদ্ধতিতে আর এর মান যদি শুধু মান বলে 8.0
সরি 8.314 ইন্টু 10⁻⁷, এটা মান। আর একক কোনটা? আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে যদি ওরা বলে তাহলে আর এর মান হচ্ছে 8.314, 10⁷ বাদ চলে যাবে, শুধুমাত্র 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেল? তাহলে শুধু সিজিএসে আর এর এককটা মনে রেখো, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআই এককটা আর্গের জায়গায় হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আর মান তো বলেই দিলাম, সিজিএস এর মান 8.314 ইন্টু 10⁷, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআই পদ্ধতিতে মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, নেক্সট হচ্ছে প্রশ্ন নাম্বার 14। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? নিচা মনে পড়ে? উচ্চ উষ্ণতা নিম্ন চাপ, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে যেগুলো বাস্তব গ্যাস সেগুলো কিন্তু আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নিচা মনে রাখার জন্য আমি বলেছিলাম। নেক্সট হচ্ছে আমাদের পরের প্রশ্ন ছিল কোয়েশ্চেন নাম্বার 15, গ্যাসের ব্যাপন কাকে বলে? ব্যাপনের সংজ্ঞা একদম গ্যাসের আচরণের শেষের দিকে দেওয়া আছে, যে রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাসকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ ছাড়াই, অর্থাৎ সাহায্য ছাড়াই তারা কি করে? স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সঙ্গে মিশে যায়। এই একটা গ্যাস আর একটা গ্যাসের সঙ্গে মিশে যাওয়ার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাকে আমরা বলি গ্যাসের ব্যাপন। আরও একবার শুনে নাও, গ্যাসের ব্যাপন কাকে বলে? অ্যান্ড দ্য আনসার ইজ, দুটো রাসায়নিক বিক্রিয়া করে না এমন গ্যাসকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে তারা বাহ্যিক কোনো বল প্রয়োগ ছাড়াই যখন নিজেরাই পরস্পর মিশে যায় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় গ্যাসের ব্যাপন। নেক্সট আমাদের প্রশ্ন রয়েছিল 16 দাগের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16 কি ছিল? উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলির গতিবেগ বাড়বে, সত্য না মিথ্যা? উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলির গতিবেগ বাড়বে, একদম সত্য কথা। তাহলে ট্রু, আনসার হবে ট্রু। কারণ উষ্ণতা বাড়লে তোমরা জানো গ্যাসের অণুগুলোর বারবার ছোটাছুটিটা বাড়ে। ছোটাছুটি বাড়ার অর্থ দেওয়ালের গায়ে তাদের ধাক্কার সংখ্যাও বাড়বে, অর্থাৎ গতিবেগ বাড়বে, চাপ বাড়বে, তাই না? নেক্সট, তাহলে উত্তর কি হলো? সত্য। পরের কোয়েশ্চেন নাম্বার 17 নম্বরের প্রশ্ন, কোন গ্যাসের আণবিক গুরুত্ব, কোন গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু ড্যাশ? আণবিক গুরুত্ব কার দ্বিগুণ? বাষ্প ঘনত্বের দ্বিগুণ। সুতরাং শূন্যস্থানে বসবে বাষ্পীয় ঘনত্ব। আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্পীয় ঘনত্ব। নেক্সট 18 দাগের কোয়েশ্চেন, চাপের এসআই একক কি? তোমরা জানো চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, যাকে আমরা বলি, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার বা কি? পাস্কেল। ওকে, নেক্সট হচ্ছে প্রমাণ উষ্ণতার মান। প্রমাণ উষ্ণতার মান 273কে অবলিক দিয়ে 373কে 100কে কোনোটি নয়। এখানে প্রমাণ উষ্ণতার মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাই না? প্রমাণ উষ্ণতার মান কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সি মানে কত হবে? 273কে। তাহলে উত্তর হবে 273কে। নেক্সট হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল ড্যাশ। কী হবে? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কী হয়? আমরা জানি বয়েলের সূত্র অনুসারে পিভি ইজিক্যাল টু ধ্রুবক। তাহলে শূন্য স্থানে বসবে কি? বসবে ধ্রুবক। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21, 21 নম্বরের প্রশ্ন কি ছিল? এক বায়ুমণ্ডলীয় চাপ সমান ড্যাশ পাস্কেল। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত পাস্কেল? উত্তর হবে এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 101325 101325 পাস্কেল। আরেকবার 101325 পাস্কেল। শূন্য স্থানে বসবে 101325। নেক্সট হচ্ছে 22 নম্বরের প্রশ্ন, এন গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হলো ড্যাশ। তোমরা জানো যে যদি এন গ্রাম অণু গ্যাস হয় তাহলে তার ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজিক্যাল টু এনআরটি। পিভি ইজিক্যাল টু এনআরটি। আর কোয়েশ্চেনটা যদি হতো 1 মোল গ্যাসের ক্ষেত্রে
তাহলে আমাদের হতো পিভি সমান আরটি। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, গে লুসাক ড্যাশ সূত্রের প্রবর্তক। বিজ্ঞানী গে লুসাক মনে পড়ে? ওই যে বিক্রিয়কারী আর বিক্রিয়জাত গ্যাস নিয়ে যে সূত্রটা। তাহলে ড্যাশ সূত্রের প্রবর্তক 23-এর উত্তর হবে গ্যাস আয়তনের সূত্র। গ্যাস আয়তনের সূত্র, গে লুসাক যে সূত্রটা লিখেছিলেন তাকে আমরা গ্যাস আয়তন সূত্র নামেই চিনি। নেক্সট হচ্ছে শেষ শর্ট কোয়েশ্চেন, যেটা ছিল কোনটি অধিক উষ্ণতা, 30 ডিগ্রি সি নাকি 300 ডিগ্রি কে? কোনটা বলো? 30 ডিগ্রি সি কে আগে কেলভিনে ট্রান্সফার করে দাও। 30 ডিগ্রি সি ইজ ইকাল টু 30 প্লাস 273, মানে কত হবে? 303 কে। তাহলে 303 কে বড় না 300 কে বড়? কোনটা? 303 কে। তাহলে বড় হলো কোনটা? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আরও একবার বলে দিই, 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কি? 303 কেলভিন। তাহলে 303 কেলভিন অবশ্যই 300 কেলভিনের চেয়ে বড়। তাহলে প্রশ্ন চেয়েছিল 24-এর কোনটি অধিক উষ্ণতা? আমাদের উত্তর 30 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দেন 300 কে। ওকে, এবারে চলো আমরা চলে যাব আমাদের বড় কিছু কোয়েশ্চেন যেগুলো লেখানো ছিল, অর্থাৎ বিয়ের দাগের প্রশ্ন, এবং তাদের মানগুলো প্রশ্ন শেষে তাদের নম্বর বিভাজনগুলো দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1, বিয়ের 1-এর দাগের প্রথম প্রশ্ন যেটা ছিল, প্রমাণ চাপ কাকে বলে? এবং তার সঙ্গে ছিল 1 পাস্কাল বলতে কি বোঝো? 1 + 1 = 2। প্রথম প্রশ্ন, প্রমাণ চাপ কাকে বলে? এটা কিন্তু আমরা বই খুললে প্রথমেই দেখতে পাবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ। আরও একবার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে পারদস্তম্ভ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের যে চাপ তাকে আমরা বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, তার সঙ্গে ছিল 1 পাস্কাল বলতে কি বোঝো? পাস্কাল মানে আমরা কি জানি না, 1 বর্গমিটার ক্ষেত্রফলের কোনো জায়গার ক্ষেত্রফল যদি 1 বর্গমিটার হয় এবং তার উপরে যদি 1 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে যে চাপ সৃষ্টি হয় তাকে আমরা বলবো 1 পাস্কাল। 1 পাস্কাল মানে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আরও একবার, 1 বর্গমিটার ক্ষেত্রফলের কোনো জায়গার উপরে যদি 1 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 পাস্কাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, বয়েলের সূত্রটি লেখো। বয়েলস ল। বয়েলের সূত্রটি কী হবে? বয়েল মানে বলেছিলাম, বয়েল মানেই স্ফুটন, তার মানে উষ্ণতার দরকার, অর্থাৎ বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক থাকবে। তাহলে বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্রটি হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আরও একবার, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আয়তন যদি ভি হয়, চাপ যদি পি হয়, তাহলে ভি ভ্যারিজাস 1/p, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যখন ভর এবং উষ্ণতা স্থির। ওকে, তার সঙ্গে ছিল এই সূত্রের ধ্রুবক কী কী আমি অলরেডি বলে দিয়েছি। বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। তার সঙ্গে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। এটা কি বললাম না, কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, চাপ যদি পি হয়, তাহলে ভি ভ্যারিজেস 1/p যখন এম এবং টি স্থির। তুমি এম না লিখে এন লিখতে পারো, অর্থাৎ এন মোল গ্যাসের ক্ষেত্রে এন লিখতে পারো। অনুসংখ্যা যদি এন হয় তাহলে এন এবং বড় হাতের টি স্থির। অর্থাৎ ভি সমান কি লিখতে পারি আমরা? ভ্যারিজাস চিহ্ন তুলে দিলে ভি সমান কে/পি, কোনাকুনি গুণ করো, তাহলে পিভি সমান কে, অর্থাৎ পিভি সমান ধ্রুবক। অর্থাৎ আমরা কি বলতে পারি? P1 V1 সমান P2 V2, P1 V1 ইজ ইকাল টু P2 V2। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রটি লেখো। চয়ে চার্লস, চয়ে চাপ। তাহলে চার্লসের সূত্রে কে ধ্রুবক? চাপ। আর একটা কে ধ্রুবক? ভর। সূত্রটা কি হবে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য তার আয়তন কি হয়? 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনের 1/200 হারে হ্রাস বা বৃদ্ধি পায়। আরও একবার বলি,
স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় ওর আয়তনের 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পায়। কখন? না প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য। এটাই হচ্ছে চার্লসের সূত্র। এবার এর সঙ্গে আছে এই সূত্র হতে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা আমরা পাই। এটা আমরা বোর্ডে যখন চার্লসের সূত্রের পড়ানো হচ্ছিল তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা লেখা হয়েছিল VT = V0 ইন্টু ব্র্যাকেটে 1 + T/273। মনে পড়ে? এক্ষেত্রে দেখো VT = যদি V0 ইন্টু 1 + T/273 হয় তাহলে আমরা T এর মান -273 ডিগ্রি বসিয়ে পাই। V - 273 = V0 ইন্টু 1 + -273/273। -273 আর 273 কেটে গেলে -273 = V0 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 - 1 অর্থাৎ V0 ইন্টু 0 অর্থাৎ 0। এইবার ওইটা -273 ডিগ্রি উষ্ণতায় আয়তনটা যদি V - 273 হয় তাহলে সেটাকে 0 দেখানোর পরে আমরা বলবো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মহাবিশ্বে যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় এবং এই সর্বনিম্ন উষ্ণতাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। এবং এটাই হচ্ছে চার্লসের সূত্র হতে পরম শূন্য উষ্ণতার ধারণা। ওকে, নেক্সট আমাদের ছিল কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বরে 4-এর দাগের কোয়েশ্চেন কী ছিল দেখো। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং তার সঙ্গে সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, কাকেও কেন বলে, তাই তো? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এখানে আমরা 3টে সূত্রের গাণিতিক রূপ ব্যবহার করব। সূত্র নাম্বার 1 বয়েলের সূত্র, নাম্বার 2 চার্লসের সূত্র, নাম্বার 3 অ্যাভোগাড্রোর সূত্র। 1 নম্বর যেটা বয়েলের সূত্র সেখান থেকে কি পাই? V = 1/P যখন N ও T স্থির। 2 নম্বর সূত্র চার্লসের সূত্র থেকে আমরা কি পাই? বিশেষ করে কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র থেকে V = T যখন N ও P স্থির, P স্থির। আর 3 নম্বর যেটা অ্যাভোগাড্রোর সূত্র সেখান থেকে আমরা কি পাই? V = N যখন P ও T স্থির, চাপ ও উষ্ণতা স্থির। তাহলে 3টে সূত্রের গাণিতিক রূপকে যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি সেখান থেকে আমরা পাই কি পাই দেখো, বাম দিকে সবার V আছে, তাহলে V = ডান দিকের গুলো গুণ করে দাও, V হয়ে যাবে NT/P। V NT/P অর্থাৎ V = KNT/P। কোনাকুনি গুণ করে দাও, তাহলে PV = KNT। এই K কে R দ্বারা প্রতিস্থাপিত করা হয়, K ধ্রুবকটিকে R দ্বারা প্রতিস্থাপিত করা হয়, যেখানে R = কি বলি আর কি আমরা? সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর কে বলি? সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। মনে আছে? তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? PV = KNT ছিল, কেটা যদি R দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে PV কি হবে? Nটা আগে নিয়ে এসো, nRT। PV nRT। N মোল গ্যাসের ক্ষেত্রে এই PV nRT হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এর সঙ্গে আমাদের ছিল সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে ও কেন বলা হয়। কোশ্চেন নাম্বার 4-এর আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং সেই সঙ্গে সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে ও কেন বলা হয়। 3 + 2 = 5। তো এই 2 নম্বরে যে প্রশ্নটা ছিল তোমাদের, সর্বজনীন গ্যাস ধ্রুবক আমরা জানি, আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। তো আমরা উত্তর লেখার সময় লিখব যে আদর্শ গ্যাস সমীকরণটি হলো PV = nRT। এই ক্যাপিটাল আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, তার সঙ্গে কাকেও কেন বলা হয়। এবার আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? 2টো কারণ। নাম্বার 1, আর এর মান গ্যাসের কোনো রকম রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। আর এর মান গ্যাসের কোনো রকম রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। এবং নাম্বার 2, 1 মোল অণু সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে আর এর মান সর্বদা একই হয়।
1 মোল অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান সব সময় একই হয়। এই দুটো কারণের জন্য আরকে আমরা বলবো সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন। একবার দেখে নাও প্রশ্নটি কি ছিল না, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে, তাই তো? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আমরা জানি যে আদর্শ গ্যাস হলো সেই গ্যাসগুলো যেগুলো সব অবস্থাতে PV = nRT। একটু আগেই যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠাটা বললাম, সেই আদর্শ গ্যাস সমীকরণটা মেনে চলে, অর্থাৎ চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো। আর যে সমস্ত গ্যাসগুলো কোনো অবস্থাতেই PV = nRT এই সূত্র, এই সমীকরণ মেনে চলে না, অর্থাৎ চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না, সেগুলোই বাস্তব গ্যাস। তো এবারে পরের প্রশ্ন তার সঙ্গেই ছিল, দেখো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ। এখানে আমরা গ্যাসের যে কাইনেটিক থিওরি পড়েছিলাম, গ্যাসের গতিতত্ত্ব পড়েছিলাম, সেখানে 2টো পয়েন্টের কথা খেয়াল করে দেখো। 1 নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলো বিন্দু ভর, অর্থাৎ সেগুলোকে ভরহীন হিসেবে উপেক্ষা করা হয়েছিল, কিন্তু বাস্তবে বিশেষ কিছু কন্ডিশনে তাদের কিন্তু ভরগুলোকে কাউন্ট করতেই হয়। অর্থাৎ বিশেষ করে যখন উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে গ্যাসের বিন্দু যে ভরগুলো, সেগুলো কিন্তু একটা গণনার মধ্যে চলে আসে। সুতরাং বিন্দু ভর বলে গ্যাসের অণুগুলোকে ভরহীন ধরা হলেও বাস্তবে তাদের কিছু না কিছু ভর রয়েছে। এটা একটা বিচ্যুতির কারণ। আর একটা বিচ্যুতির কারণ হচ্ছে যে তাদের দুটো গ্যাসের যে তোমার আন্তরাণবিক যে আকর্ষণ বল, দুটো গ্যাসের মলিকুলের আন্তরাণবিক আকর্ষণ বলগুলোকে উপেক্ষা করা হয়েছিল, কিন্তু বাস্তবে তাদের কিছু না কিছু আকর্ষণ বল রয়েছে। সুতরাং এখানেও কিন্তু আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হওয়ার একটা কারণ। নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। বেলুনে বাতাস ভরলে গ্যাসের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? দেখো, বেলুনে যখন আমরা বাতাস ভরি তখন কিন্তু বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না। কেন বলো তো? না, বেলুনে বাতাস ভরার সময় গ্যাসের চাপও বাড়ে, বেলুনটার আয়তনও বাড়ে, তাই তো? তাহলে চাপ বাড়লে আয়তন বাড়ছে, এক্ষেত্রে আপেক্ষিকভাবে মনে হতে পারে যে বয়েলের সূত্রটি লঙ্ঘিত হচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে যে যখন আমরা বেলুনে বাতাস ভরি তখন বাতাসের যে অণুগুলো সেগুলো বেলুনের মধ্যে প্রবেশ করে, এবং বাতাসের অণুগুলো বেলুনের মধ্যে প্রবেশ করলে বেলুনের ভরটা বেড়ে যায়। কিন্তু বয়েলের সূত্রে কি বলা আছে? ভর স্থির, ভর একটি ধ্রুবক রাশি। সুতরাং ভর যেহেতু বেলুনে ফুঁ দিয়ে বাতাস ভরার সময় ধ্রুবক থাকছে না, তাই এক্ষেত্রে বয়েলের সূত্রটি লঙ্ঘিত হয় এটা বলা যাবে না, বরং প্রযোজ্যই নয়। বয়েলের সূত্রটা এক্ষেত্রে খাটবেই না। ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কি প্রশ্ন ছিল? পুকুরের তলদেশ থেকে উঠে আসা বুদবুদগুলির আয়তন বড় হয় কেন? পুকুরের তলা থেকে যে দেখবে যেগুলো বুদবুদ, সেগুলো উপরের দিকে উঠলে সেই বুদবুদগুলো কিন্তু আয়তনগুলো বড় হয়ে যায়। কেন? না, এটার উত্তর হবে যে পুকুরের তলদেশ থেকে যখন বুদবুদগুলো ওপরে ওঠে তখন কি হয়, ধীরে ধীরে গভীরতা ওর কমছে। যত তল থেকে উপরে উঠবে তত গভীরতাটা কমছে। এর ফলে আমরা বয়েলের সূত্রে কি জানি? যে চাপ যত বাড়বে আয়তন তত কমবে, আর চাপ যত কমবে আয়তন তত বাড়বে। চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, কারণ V/G 1/P। এক্ষেত্রে জলের একদম গভীরে আমরা জানি P = HDG। P মানে চাপ, অর্থাৎ জলের মধ্যে কোনো বস্তুকে রাখলে তার চাপ HDG এর উপর নির্ভর করে, যার মধ্যে আমরা H হচ্ছে হাইট, মানে গভীরতা বলতে পারো। তাহলে গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে। তাহলে জলের তলদেশে যখন বুদবুদটা থাকে, অর্থাৎ একদম গভীরে যখন থাকে, তখন তার উপরে চাপ বেশি হয়। চাপ বেশি হলে আয়তনটা কী হবে? কম হবে। তাই তলদেশের বুদবুদের আয়তন কম। এবার সে যখন উপরে উঠে আসবে তখন কি হবে? সে চাপমুক্ত হবে, চাপ কমবে, এবং চাপ কমলেই তার আয়তন বাড়বে। তাহলে বুদবুদ তলদেশ থেকে যখন উপরে উঠে আসে, এই কারণ থেকেই কিন্তু বুদবুদের আয়তন বেড়ে যায়। ওকে, তাহলে পরীক্ষায় কোশ্চেনটা এলে আমরা লিখতে পারবো তো। নেক্সট তার সঙ্গেই ছিল
গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। বলতে হবে, এটা একদম বইয়ে হুবহু দেওয়া আছে। বিক্রিয়কারী এবং বিক্রিয়জাত গ্যাসেদের আয়তন নিয়ে একটুখানি দেখে নিয়ে মুখস্থ করে নিও, নাকি বলবো? বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলো যদি গ্যাসীয় হয় তাহলে তারা সরল অনুপাতে যুক্ত হয়, এবং উৎপন্ন পদার্থ যদি সেও গ্যাসীয় হয় তাহলে উৎপন্ন পদার্থটি কী হয়, বিক্রিয়কারী গ্যাসগুলির সঙ্গে সরল অনুপাতে সর্বদা থাকে। এটাই হচ্ছে আমাদের গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। একবার দেখে নিলেই কিন্তু হয়ে যাবে তোমাদের। নেক্সট হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, গ্যাসের আচরণের শেষ প্রশ্ন। দেখে নাও প্রশ্নটা কী ছিল। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? কাকে বলে? স্থির চাপে চার্লসের সূত্রানুযায়ী নির্দিষ্ট ভরের কি হয় না, কোনো গ্যাসের -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়। এই সর্বনিম্ন উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। আরও একবার, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চার্লসের সূত্রানুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য হয়ে যায়। মহাবিশ্বের চেয়ে কম উষ্ণতা আর হয় না। এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তার সঙ্গে ছিল একে পরম বলা হয় কেন? একে পরম বলা হয় কেন না? আমরা জানি এই পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন, প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন কোনোটির উপর নির্ভর করে না। আর এই কারণে একে পরম বলা হয়, এবং মহাবিশ্বের চেয়ে কম উষ্ণতা সৃষ্টি করা যায় না। আবার বলি, পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কারণ এর মান গ্যাসের প্রকৃতি, তোমার গ্যাসের পরিমাণ, চাপ, আয়তন কোনোটার উপরে নির্ভর করে না, এবং এর চেয়ে কম উষ্ণতা সৃষ্টি করা যায় না। এই জন্যই একে আমরা পরম বা অ্যাবসলিউট বলে থাকি, অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, নেক্সট হচ্ছে ওর সঙ্গেই ছিল একটি কোশ্চেন, সেটি হলো এই গ্যাসের আচরণের একদম অন্তিম প্রশ্ন, উষ্ণতার পরম স্কেল বলতে কি বোঝো? উষ্ণতার পরম স্কেল, যে স্কেলে কেলভিন এককে মাপা হয়, মনে পড়ছে? কেলভিন স্কেল যাকে আমরা বলি। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে প্রত্যেকটি ঘরকে 1 ডিগ্রি সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতা পরিমাপের যে স্কেল প্রণয়ন করেন তাকে আমরা বলবো কেলভিন স্কেল। মনে পড়ছে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে প্রত্যেকটা ঘরকে 1 ডিগ্রি সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতা মাপার যে স্কেলটি আবিষ্কার করেন তাকে আমরা বলবো উষ্ণতার পরম স্কেল। এই ছিল আমাদের গ্যাসের আচরণের যে সমস্ত প্রশ্নগুলো আমি আমাদের গ্যাসের আচরণের গাণিতিক সমস্যার ক্লাসে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছিলাম প্রশ্নের, যেটা তোমরা ইতিমধ্যেই ডাউনলোড করে হাতে নিয়ে বসেছো আজকের ক্লাসের সামনে। সেই প্রশ্নগুলির উত্তর আমাদের এখানেই শেষ হলো। এর পরেও কোনো প্রশ্নের উত্তর বুঝতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সে সমস্যার সমাধান করে দেব। ওকে, তোমাদের যেটা বলার আমার সেটা হলো প্রত্যেকটি অধ্যায়ের শেষে লাস্ট ক্লাসে এইভাবেই ডেসক্রিপশানে গিয়ে আমি লিঙ্কে পিডিএফ আকারে সমস্ত প্রশ্নগুলো লিখিয়ে দেব, সেগুলো তোমরা ডাউনলোড করে বাড়িতে রেখে দিও, অথবা নোট ডাউন করে নেবে, খাতাতে টুকে নেবে, এবং সেই সঙ্গে আমি অধ্যায় শেষ হয়ে গেলে একটি স্পেশাল ক্লাস নিয়ে এরকমভাবেই আসবো তোমাদের সঙ্গে, এরকমভাবেই প্রশ্নোত্তর পর্ব, যেটা কিনা ওই প্রশ্নের উত্তরগুলো নিয়েই তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। ওকে, তাহলে এভাবেই সঙ্গে থেকো। তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের সায়েন্স গ্রুপে, অর্থাৎ মাধ্যমিকের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক তিনটি বিষয়েই কিন্তু ভালো রেজাল্ট তোমাকে করতেই হবে, কারণ আমরা সবাই হলাম, মনে আছে আমাদের মিশন মাধ্যমিক 2026-এর যাত্রী। সুতরাং সেই পরীক্ষা যাতে তোমাদের সবার ভালো হোক, তার জন্যই এখন থেকে তোমাদের বিজ্ঞান বিষয়ে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ফাঁকিবাজি চলবে না, সময় মতো পড়তে বসতে হবে। আর সবার আগে দরকার হচ্ছে কি?
নিয়মানুবর্তিতা, অর্থাৎ প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করতে হবে। এখানে কিন্তু কোনো আজকে বিয়ে, কালকে অমুক, পরশুদিন তমুক, এইসব অজুহাত দিয়ে কিন্তু সময় নষ্ট করা চলবে না। ক্লাস 10-এর সময়ের জন্য তোমাদের আগেই বলেছিলাম যে এখানে কিন্তু 12 মাসে এক বছর হয় না। ক্লাস 10 শুধুমাত্র 8 মাস তোমরা পড়তে পাবে, কারণ তার ব্যাখ্যাও দিয়েছিলাম আমরা। পুজোর ছুটি, গরমের ছুটি এবং সেই সঙ্গে নভেম্বরে যে টেস্ট, এবং টেস্টের পরেই তোমাদের স্কুল থেকে বিদায়। সুতরাং এর মধ্যেই তোমাদের যা করার করতে হবে। এবং মনে রেখো, নভেম্বরের টেস্টই কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপরে পরীক্ষা। তো এভাবেই প্রত্যেকে মাধ্যমিক দেয়, তোমরাও দেবে, ভয়ের কোনো ব্যাপার নেই। সুস্থ থাকো তোমরা, পড়াশোনার মধ্যে থাকো, সায়েন্স উইথ মিন্টু স্যারের সঙ্গে থাকো। ওকে, টাটা।